অ্যানফিল্ডে লিভারপুলের রাত, রিয়াল মাদ্রিদ কাত, তিবো কোর্তোয়া হাঁটলেন একা, এরপর সেট পিসে মানলেন হার। বায়ার্ন মিউনিখ আর দ্য বেস্ট, চ্যাম্পিয়নদের হারিয়ে কোম্পানির সুইট 16। চ্যাম্পিয়ন্স লিগের একটা দারুণ রাত শেষে চলুন আমরা এই দুটো ম্যাচ নিয়েই কথা বলি, অর্থাৎ লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদ এবং পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখ। যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, লিভারপুল আর ব্যাক নাকি লিভারপুল আর দে ব্যাক, এই প্রশ্নটাও আপনি করতে পারেন। লিভারপুল যেভাবে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিল, আপনি বলতে পারেন যে মোটে 1-0 গোলে তারা হারিয়েছে, অ্যানফিল্ডের শক্তি তারা কাজে লাগিয়েছে। কিন্তু এর মাধ্যমে আমরা কি দাবি করতে পারি যে লিভারপুল ফিরে এলো? লিভারপুলের এই দুর্দান্ত জয়ের পরে আপনি এটা এখন ভাবতেই পারেন যে লিভারপুল আসলে ফিরেছে। যে লিভারপুলকে আপনি এতদিন ধরে দেখতে চাইছিলেন, এত সব সাইনিং এর পরে সেই লিভারপুলের দেখা সম্ভবত মিলল অ্যানফিল্ডে, তাও আবার 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এরা যেন সেই 2024 সালটাই ফেরত নিয়ে এলো। 2024-এ এই দুই দল এই অ্যানফিল্ডেই মুখোমুখি হয়েছিল। সেবারও অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার গোল করেছিলেন, সেই ম্যাকঅ্যালিস্টারই গোল করলেন আরো একবার। এবার অবশ্য দ্বিতীয় গোলটা হয় নাই, যদিও রিয়াল মাদ্রিদ এই ম্যাচে সম্ভবত আরো বড় ব্যবধানে হারতে পারতো যদি না তিবো কোর্তোয়া ওই সেভগুলো না করতেন। লিভারপুলের যে পারফরমেন্স, লিভারপুলের যে মিডফিল্ড ডমিনেশন, এগুলো আমাদেরকে বলছে সম্ভবত আর্নে স্লট তার একটা তরিকা খুঁজে বের করতে পেরেছেন, যেটা দিয়ে তিনি এখন শাসন করতে চাইতে পারেন। এই ম্যাচটা তাই লিভারপুলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ ছিল এবং এই পারফরমেন্সটা সম্ভবত হয়ে যেতে পারে লিভারপুলের টার্নিং পয়েন্ট। অ্যাস্টন ভিলার সঙ্গে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচের কথা অনেকের মনে থাকার কথা। ওই ম্যাচের 11টার সঙ্গে মোটে একটা পরিবর্তন করিয়ে আর্নে স্লট দল নামিয়েছিলেন এবং যেখানে ফ্লোরিয়ান ভার্টস তিনি জায়গা পেয়েছিলেন কোডি গাকপোর স্থানে। ওটা লিভারপুলকে যথেষ্ট সাহায্য করেছে। লিভারপুলের মিডফিল্ড থেকে লিভারপুলের ডিফেন্ডার, লিভারপুলের গোলকিপারের উপর দিয়ে হয়তো তেমন কোনো ঝড় বয়ে যায়নি, কিন্তু সবার পারফরমেন্সই একটা সুষম দলের কথা আমাদেরকে বলেছে। এবং এই ম্যাচ শেষে আর্নে স্লট, লিভারপুলের কোচ, তিনি বলছেন এই জয়ের পেছনে তার দলের কোথায় কার কার অবদান আছে এবং তিনি স্পষ্ট করে বলছেন যে রিয়াল মাদ্রিদের সঙ্গে যখন তারা খেলতে নেমেছিলেন তখন তারা জানতেন যে এই দলটা প্রচুর পরিমাণে গোল করে এবং এই দলটার গোল ঠেকাতে হলে দুজনকে ঠেকাতে হবে, এক কিলিয়ান এমবাপে আর একজন ভিনিসিয়াস জুনিয়র, এবং এই দুজনকেই লিভারপুল একেবারে বোতলবন্দি করে রেখেছিল। কথাটা ছিল এমন, লা লিগায় ওরা 26 গোল করেছে। আপনি যদি ওদের বিপক্ষে ম্যাচ জিততে চান তাহলে একটা ব্যাপার নিশ্চিত করতে হবে, যাতে কোনোভাবেই এমবাপে আর ভিনিসিয়াসরা স্কোর শিটে নাম না তোলে। হ্যাঁ, আপনি এটাকে একটা অংশ হিসেবে দেখতে পারেন যে ভিনিসিয়াস আর এমবাপেকে তারা আটকে রেখেছিল বলে হয়তো লিভারপুল ম্যাচটা বের করে এনেছে, কিন্তু এই ম্যাচের আরো কতগুলো দিক আছে এবং আর্নে স্লটের এই জয়টার পেছনে আরো বড় ভূমিকা আছে। সেজন্য আপনাকে যেতে হবে ঠিক এক সপ্তাহ আগে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুল যখন লিগ কাপের ম্যাচটায় হারলো অ্যানফিল্ডেই 3-0 গোলে ওই ম্যাচের একাদশে, যেখানে আর্নে স্লট তার তরুণ একাদশটা নামিয়েছিলেন এবং ওই ম্যাচে হারার পরও বলেছিলেন যে দেখুন আমরা লিগ কাপে তো এইরকম একাদশই নামিয়ে থাকি এবং এটা আমার তরুণ ফুটবলারদের জন্য টুর্নামেন্ট, সেখানে জয় পরাজয় নিয়ে আমি এত বেশি ভাবছি না। আসলে আড়ালে আর্নে স্লটের মাথায় কাজ করছিল দুটো ম্যাচের কথা, একটা হচ্ছে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটা, যেটা তারা পরে গিয়ে 2-0 গোলে জিতলো, এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটা, যে ম্যাচে তিনি ওই অ্যাস্টন ভিলার একাদশটাই কম বেশি ব্যবহার করলেন এবং ক্রিস্টাল প্যালেসের সঙ্গে দলের মূল ফুটবলারদেরকে বিশ্রাম দিয়ে গত এক সপ্তাহে মূলত তিনি একটা সিস্টেম দাঁড় করিয়েছেন যেটার উপর ভরসা করে লিভারপুল এখন সামনের দিকে আগাতে পারে। এবং লিভারপুল সম্ভবত ওই কথাটা আরো একবার খুব ভালো মতো বুঝতে পেরেছে যে তাদের মিডফিল্ডটাই আসলে তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, অর্থাৎ গ্রাভেনবার্গ, সবোজলাই এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এই তিনজন যখন একসঙ্গে জ্বলে ওঠেন তখন সেটা ডিফেন্ডারদের উপরে চাপ কমায়, সেটা ফ্রন্ট লাইনে অনেক বেশি সাহায্য করে। ফ্লোরিয়ান ভার্টস, যিনি প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত সেই অর্থে থিতু হতে পারেন নাই, সেই ভার্টস চ্যাম্পিয়ন্স লিগে আবার ভালো করছেন। এই ম্যাচটায় তিনি তো ভালো করলেনই, তিনি এর আগে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে লিভারপুলের সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাতেও ভালো করেছেন। তার মানে এখন আমরা কি ধরে নেব যে ফ্লোরিয়ান ভার্টস আসলে লেফট উইং এ স্টার্ট করতে পারেন এবং কোডি গাকপোকে হয়তো এখন একটু
বসে কখনো নেমে এভাবেই আসলে চালিয়ে যেতে হবে। তবে এটা সত্যি যে লিভারপুল সম্ভবত একটা সিস্টেম দাঁড় করাতে পেরেছে গত 2 ম্যাচে, এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে এই জয়টা সেই টার্নিং পয়েন্টের কথা বলছে। যদিও লিভারপুলের কাজ এখানেই শেষ হয়ে যাচ্ছে না, লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগের পরে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি বিপক্ষে বড় ম্যাচ রয়েছে। ওই ম্যাচটা লিভারপুল যদি জিততে পারে বা অন্ততপক্ষে ভালো করতে পারে তাহলে লিভারপুল ব্যাক, এই কথাটা বোধহয় আমরা বেশ জোরে সোরেই বলতে পারবো। আরও একটা ব্যাপার বলার আছে, লিভারপুলের কনর ব্র্যাডলিকে নিয়ে কথা আমরা সামনে বলবো, তাই এই মুহূর্তে বলছি না। লিভারপুলের একই থেকে তাকে নিয়ে দুটো কথা বলা প্রয়োজন। যে ইসাক তাকে অনেক পয়সা খরচ করে লিভারপুল নিউক্যাসল ইউনাইটেড থেকে নিয়ে এলো, তারও আগে একই থেকে তারা কিনেছিল, সেই একই থেকে থিতু হয়ে গেছেন দলটার, কিন্তু এখনো পর্যন্ত আলেকজান্ডার ইসাক সম্ভবত সংশয়ে রয়ে গেলেন। এবং একই থেকে এই ধারাবাহিক পারফরমেন্স আমাদেরকে বলছে যে নতুন প্লেয়ার হলেও তিনি আসলে লিভারপুলের এই সিস্টেমের সঙ্গে খুব সাবলীলভাবে মানিয়ে নিয়েছেন নিজেকে। লিভারপুল এবং অ্যানফিল্ড এই দুই মিলে যে পারফরমেন্স তারা দেখালো তাতে লিভারপুল আর ব্যাক, এটা বলার সময় সম্ভবত আমাদেরও হয়ে এলো। এবার চলুন আমরা পয়েন্ট নাম্বার 2 তে চলে যাই। পয়েন্ট নাম্বার 2, থিবো কোর্তোয়া ওয়াকড অ্যালোন, ইউ উইল নেভার ওয়াক অ্যালোন, এটা তো লিভারপুলের স্লোগান তাই না, বা লিভারপুলের কথা। তো সেই ম্যাচে একা একা হাঁটলেন শুধুমাত্র থিবো কোর্তোয়া, আর রিয়াল মাদ্রিদ খাবি খেলো ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত। আর্নে স্লট খুব স্বাভাবিকভাবেই খুশি হবেন যে শেষ পর্যন্ত কোর্তোয়ার মতো একটা ওয়ালকে তারা বিট করতে পেরেছেন। কোর্তোয়া যা শুরু করেছিলেন প্রথম থেকে তাতে লিভারপুলের আর কোনো রক্ষে হচ্ছিল না। ইনফ্যাক্ট সেকেন্ড হাফের প্রথম 5 মিনিটে একটার পর একটা দুর্দান্ত সেভ, তারও আগে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যে সেভগুলো থিবো কোর্তোয়া করেছেন সেগুলো আমাদেরকে 2022 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কথা মনে করিয়ে দিচ্ছিল, যে ম্যাচটায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন থিবো কোর্তোয়া, আর রিয়াল মাদ্রিদ ফাইনাল জিতে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল আরও একটা। এই কোর্তোয়ার পারফরমেন্স বাদ দিয়ে রিয়াল মাদ্রিদের আসলে এই ম্যাচ থেকে পাওনা কিছু নাই। শাবি আলোনসো সেই একাদশটা নামালেন যেটা তিনি নামিয়েছিলেন বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে, কিন্তু রিয়াল মাদ্রিদের পারফরমেন্স হয়ে গেল আতলেতিকোর বিপক্ষে 5-2 গোলে হারা ম্যাচটার মতো। এডওয়ার্ড কামাভিঙ্গা তার আসলে যা করার কথা ছিল সেটা তিনি করার চেষ্টা করলেন বটে, কিন্তু ওই রাইট সাইড দিয়ে রিয়াল মাদ্রিদের অ্যাটাক সেই অর্থে আমরা দেখতে পেলাম না। ওই জায়গায় হয়তো কে জানে মাস্তানতুনোকে মিস করে থাকতে পারে রিয়াল মাদ্রিদ, রদ্রিগো থাকলে হয়তো এর চেয়ে ভালো করতেই পারতেন, কিন্তু ওই রাইট সাইডটা রিয়াল মাদ্রিদের যে বড্ড দুর্বল সেটা বোঝা গেল পুরো ম্যাচ জুড়ে। কিন্তু অন্য পাশটার কি হবে, যে পাশটায় ভিনিসিয়াস জুনিয়র থাকেন অথবা কিলিয়ান এমবাপে যিনি সেন্ট্রালি অপারেট করছেন আজকাল, তিনিও একটু লেফট সাইডে কখনো কখনো চলে যাচ্ছেন, ওই জায়গাটায় কি হলো? এবং রিয়াল মাদ্রিদের হারের পেছনের সম্ভবত ওই দোষটাই সবচেয়ে বেশি, অন্ততপক্ষে গ্যারেথ বেল সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার তিনি তাই মনে করেন। তিনি বলছেন এমবাপে আর ভিনিসিয়াসকে ফাইনাল থার্ডে সেই ম্যাজিক্যাল কিছু করতে দেখলাম না, তাই একটু হতাশ। ফাইনাল থার্ডে মাদ্রিদের যেমন কোয়ালিটি আছে তা আজ বোঝা যায়নি। তার মানে আসলে কি দাঁড়ালো? ঘুরে ফিরে আমরা সেই একই জায়গায় চলে গেলাম যে শাবি আলোনসো একটা সিস্টেম দাঁড় করাতে চাইছিলেন, সেই সিস্টেমটা তার দাঁড় হয়েছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ যখন আসে তখন তাদের ইন্ডিভিজুয়াল পারফর্মার এবং স্পেশালি ভিনিসিয়াস এবং কিলিয়ান এমবাপে তারা যখন কোনো ম্যাজিক দেখাতে পারছেন না, তখন রিয়াল মাদ্রিদ রেজাল্টও বের করতে পারছে না। এটা বলা হয়তো খুব বেশি আর্লি হয়ে যায়, কেবলই মাত্র শাবি আলোনসো এই সিজনে 15টা ম্যাচে দায়িত্ব পালন করেছেন, কিন্তু এই জট খুলতে না পারলে রিয়াল মাদ্রিদের কাছ থেকে আপনি হয়তো চ্যাম্পিয়ন্স লিগে বড় কিছুর প্রত্যাশা করতে পারবেন না। আপনি রিয়াল মাদ্রিদের দিক থেকে ম্যাচটাকে ভাবতে পারেন, তারা এসে অ্যানফিল্ডে তারা লিভারপুলের এগেইনস্টে খেলবে, যে লিভারপুল বেশ কিছুদিন ধরে বা এই সিজনের শুরু থেকেই আসলে ভুগছে, তাদের এগেইনস্টে রিয়াল মাদ্রিদের এই সাদা মাটা পারফরমেন্স আসলে কি দুশ্চিন্তার? হয়তো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফিকেশন নিয়ে দুশ্চিন্তার কিছু নাই রিয়াল মাদ্রিদের, কিন্তু এই ম্যাচের হারটা রিয়াল মাদ্রিদকে কয়েকটা জায়গায় ভাবিয়ে তুলবে। সেটা হচ্ছে এই সামনের দিকের কম্বিনেশনটা। আবার রাইট ব্যাকের সেই ঝামেলাটা তো আগের মতো রিয়াল মাদ্রিদের রয়ে গেছে। আর শাবি আলোনসোর সিদ্ধান্তগুলো, তিনি যে সিদ্ধান্ত নিয়ে একাদশটা বাছাই করলেন সেটা যে ঠিকঠাক ছিল না, এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ড যে লিভারপুলের মিডফিল্ডের সঙ্গে পেরে ওঠে নাই, সেটা তো ম্যাচ দেখে যে কেউ স্পষ্ট বলেই দিতে পারেন। তাহলে শাবি আলোনসো যে সিস্টেম দাঁড় করাচ্ছেন তার প্রতিফলন আমরা দেখব কোত্থেকে? সময় খুব দ্রুত বলে এখনই হয়তো কোনো একটা অনুসিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না, কিন্তু রিয়াল মাদ্রিদের এই পারফরমেন্স যদি ধারাবাহিকভাবে চলতে থাকে বিগ টিমের এগেইনস্টে, যদিও এখন আমরা বলছি বিগ টিমের এগেইনস্টে তারা বার্সেলোনাকে হারিয়ে দিয়ে এসছে, ইউভেন্টাসের বিপক্ষে তারা জিতেছে, কিন্তু তারপরও দুশ্চিন্তার কারণ আসলে থেকে যাচ্ছে। যদি এমবাপে ভিনিসিয়াসটা ক্লিক না করেন, রিয়াল মাদ্রিদকে ঠিক
ওরকম সাদামাটাই মনে হচ্ছে। জুড বেলিংহামের পারফরমেন্স নিয়েও কথা বলা যেতে পারে। ফার্স্ট হাফে লিভারপুলের জন্য ছায়া হয়েছিল পুরো রিয়াল মাদ্রিদ, সেকেন্ড হাফেও রিয়াল মাদ্রিদ বল পাচ্ছিল না। ওই সময় মেজাজ হারিয়ে জুড বেলিংহাম গেলেন বল জিততে, তিনি করলেন একটা ফাউল, যে ফ্রি কিক থেকেই গোল হজম করলো রিয়াল মাদ্রিদ। ওটা আসলে মেন্টাল গেম, যেখানে জুড বেলিংহামের হয়তো কোনো ফাউল করার প্রয়োজন ছিল না, সেখানে গিয়ে তিনি ওই ফাউলটা করতে উদ্ধত হলেন, কারণ তিনি হতাশ হয়ে যাচ্ছিলেন। ওটা ছিল গোটা রিয়াল মাদ্রিদের প্রতিচ্ছবি, এবং ওই প্রতিচ্ছবিতেই শেষ পর্যন্ত গোলটা পেয়েছে লিভারপুল। যদিও দাবি করতে পারেন যে মোটা একটা সেট পিসের গোল, কিন্তু রিয়াল মাদ্রিদের এই ম্যাচের পরে আসলে ভাবার জায়গা বেশ কিছু আছে। শাবি আলোনসো, যিনি অ্যানফিল্ডে ম্যাচের আগের দিন প্র্যাকটিসও পর্যন্ত করেন নাই, কারণ তিনি ভ্যালেন্সিয়াকে হারানোর পর বলে দিয়েছিলেন যে তিনি আসলে চান তার দলকে নিয়ে ভালদেবেবাস অর্থাৎ রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডেই সবগুলো ট্রেনিং সেশন সারতে লিভারপুলের ম্যাচের আগে। এবং লিভারপুলে তারা সন্ধে নাগাদ গিয়ে পৌঁছালো, মাদ্রিদ থেকে কোনো রকম কোনো প্র্যাকটিস না করে তারা পরদিন ম্যাচ খেলতে নামলো। প্র্যাকটিস না করার পেছনে কারণ ছিল তাদের, যে তিনি মানে শাবি আলোনসো যেহেতু লিভারপুলে খেলছে, তিনি জানেন যে ইংলিশ মিডিয়া কেমন, তিনি আসলে ওই ক্যামেরার চোখগুলো ফাঁকে দিতে চাইছিলেন, প্লেয়ারদের ওপর থেকে চাপ কমাতে চাইছিলেন, কিন্তু কোনো কিছুই শেষ পর্যন্ত আর কাজে দেয় নাই। 2024-এ আবারও রিয়াল মাদ্রিদকে ফেরত যেতে হয়েছে। ওই পারফরমেন্সের সঙ্গে এই পারফরমেন্সের ভালো মিলও কেউ কেউ খুঁজে পেতে পারেন। চলেন এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 3-তে, রাইট ব্যাক। এই ম্যাচের অন্যতম আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। তার যে ওই ম্যাচে শুরু থেকে খেলা হবে না, এটা মোটামুটি সবাই কম বেশি অনুমান করে নিয়েছিলেন। তিনি যখন ওই মাঠে প্রবেশ করলেন ম্যাচ শুরুর আগে, তখন গোটা স্টেডিয়াম একসঙ্গে নতুন একটা কোরাস গাইল, কোরাসের নাম দুও, মানে বু। ততক্ষণে আলেকজান্ডার আর্নল্ড বুঝে গেছেন, তিনি আসলে আগে থেকেই জানতেন যে এইরকম একটা হস্টাইল ক্রাউডের এগেনস্টে তাকে খেলতে হবে। এবং ম্যাচের যখন 80 মিনিটে তিনি মাঠে প্রবেশ করছেন বা করবেন, তখন তার দল 1-0 গোলে পিছিয়ে, এবং তার সাবেক দলে তার ফেলে আসা জায়গায় কনর ব্র্যাডলি যে পারফরমেন্স দেখাচ্ছেন, তারপরে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যদি কিছুটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে থাকেন, তাতে বোধহয় তাকে দোষ দেওয়ার তেমন কিছু নাই। গত বছরের পারফরমেন্সটাই কনর ব্র্যাডলি টেনে এনেছেন। গতবার তিনি কিলিয়ান এমবাপেকে আটকেছিলেন, এবার তিনি ভিনিসিয়াস জুনিয়রকে পকেটে পুরলেন পুরো ম্যাচ জুড়ে। অন্য পাশ থেকে তো রিয়াল মাদ্রিদের তেমন কোনো অ্যাটাক আসেই নাই, আর এ পাশ থেকে অর্থাৎ যে সাইডটা নিয়ে আসলে দুশ্চিন্তা ছিল লিভারপুলের, সেই জায়গায় কনর ব্র্যাডলি রাইট ব্যাক হিসেবে খেলে তিনি আসলে নিজের জায়গাটা বোধহয় এবার পাকাপাকিভাবেই নিজের করে নিলেন। যে জায়গায় আসলে আর্নে স্লট বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন গোটা সিজন জুড়ে, ফুল ব্যাক পজিশনগুলো তিনি বেশ রোটেট করে খেলাচ্ছিলেন, কিন্তু এই পারফরমেন্সের পরে কনর ব্র্যাডলি সম্ভবত তার জায়গাটা পাকা করে ফেললেন। আর ওটা আমাদেরকে মানে পুরো ঘটনাটা, যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড মাঠে নামছেন, ওই সময় ক্যামেরা গিয়ে টানলো লিভারপুলের এক সমর্থককে, যিনি গ্যালারিতে বসে লিভারপুলের ক্রেস্টে চুমু খাচ্ছিলেন। এরপরে আবার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে দেখা গেল তিনি মাঠে প্রবেশ করছেন, পেছনে হস্টাইল ক্রাউড দুও দিচ্ছে আলেকজান্ডার আর্নল্ডকে। এই সব কিছু আসলে দিন শেষে ফুটবলের মজা। এবং আপনার একজন ঘরের ছেলে, যাকে আপনি লালন করে ক্লাবে রেখে ফুটবলার বানিয়েছেন, যিনি বিশ্বের অন্যতম সেরা হয়েছেন, যিনি লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন না করে বিশ্বের অন্যতম সেরা ক্লাব বা অনেকের মতে সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন, তাই তার উপরে প্রচন্ড পরিমাণ রাগ লিভারপুলের। আলটিমেটলি এটা আসলে ফুটবলের গল্প, ফুটবলের আদি অকৃত্রিম গল্পটা অ্যানফিল্ডে ফেরত এলো অন্ততপক্ষে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের কল্যাণে। চলেন এইসব ম্যাচ নিয়ে আমাদের অনেক কথা বলা হয়ে গেছে, পয়েন্ট নাম্বার 4-এ চলে যায়। রাতের অন্যতম বড় ম্যাচ, বা সম্ভবত রিয়াল আর এই লিভারপুলের চেয়েও বড় ম্যাচ, যেটা ছিল পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখ 2, পিএসজি 1। আর এই পয়েন্ট নাম্বার 4-এর আমরা নাম দিয়েছি বায়ার্নের সুইট 16। যখন প্রাগ ডি প্রান্সে শেষ পর্যন্ত শেষ বাঁশিটা বাজলো, তখন ভিনসেন্ট কম্পানি বায়ার্ন মিউনিখের কোচ মাঠেই ঢুকে গেলেন। এটা কোনো ফাইনাল ম্যাচ না, এই ম্যাচ জিতলে আপনার কোনো কিছু নিশ্চিত হবে না, কিন্তু এই ম্যাচটা জিতে ভিনসেন্ট কম্পানি কতখানি খুশি তার বহিঃপ্রকাশ আমরা দেখলাম যখন তিনি তার প্লেয়ারদের কাছে চলে গেলেন এবং ওখানে গিয়ে উদযাপনে অংশ নিলেন। এই জয়টা একটা স্টেটমেন্ট জয় ছিল বায়ার্ন মিউনিখের জন্য, তাদের এই জয়টা প্রয়োজনও ছিল, এবং তারা টানা 16 ম্যাচ জিতে বায়ার্ন মেশিনে পরিণত যে হয়েছে তার প্রমাণ আপনি পাবেন ম্যাচ স্ট্যাটে। পাবেন কি আসলে কি এই যে 2-1 গোলে যে ম্যাচটা বায়ার্ন মিউনিখ জিতলো চ্যাম্পিয়ন পিএসজির মাঠে গিয়ে, সেটা হচ্ছে এই তার স্ট্যাট ম্যাচ শেষে, যেখানে আপনি দেখবেন যে 9 আর 11 সব মিলে 21টা শট করেছে
পিএসজি। আপনার কাছে এই ম্যাচ স্ট্যাট দেখে মনে হতে পারে যে এই ম্যাচে সম্ভবত পিএসজি খুব লড়াই করেছে, কিন্তু আসলেই কি তাই? আপনাকে যদি আমি ফার্স্ট হাফের এই স্ট্যাট দেখাই তখন কি আপনি এর সঙ্গে একমত হবেন? একটা মোটে অন টার্গেটে শট, 4টা অফ টার্গেটে, আর অন্য পাশে বায়ার্ন মিউনিখ একচ্ছত্র আধিপত্য লুইস দিয়াজের কল্যাণে। এবং এই ফার্স্ট হাফের পুরোটাই আসলে লুইস দিয়াজ কেন্দ্রিক। তিনি দুটো গোল করলেন, আশরাফ হাকিমিকে ফাউল করে রেড কার্ড দেখে মাঠ ছাড়লেন। এই সব কিছু ঘটেছে ফার্স্ট হাফে, এবং যখন 10 জনের দলে বায়ার্ন মিউনিখ পরিণত হলো এরপরেই সেকেন্ড হাফে গিয়ে আসলে এই স্ট্যাটগুলো পরিবর্তন হয়ে পিএসজি ওরকম একটা হেলদি স্ট্যাট নিয়ে ম্যাচটা শেষ করলো। এর বাইরে আর কিছু নয়। এই ম্যাচে বায়ার্ন মিউনিখ যদি 4টা-5টা গোল দিত তাহলে বোধহয় লোকে খুব বেশি অবাক হতেন না, কিন্তু দিন শেষে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ম্যানুয়েল নয়ার, এবং এই ম্যাচের নায়কও তিনি। যে কারণে 10 জনের দল নিয়ে বায়ার্ন মিউনিখ লড়াইটা করে শেষ পর্যন্ত জয়টা ছিনিয়ে এনেছে, সেটা ম্যানুয়েল নয়ারের কাছে খুব স্বাভাবিক। তিনি ম্যাচ শেষে আমাদেরকে বলছেন তারা নাকি ট্রেনিং গ্রাউন্ডে 8 জন বনাম 10 জন নিয়ে ম্যাচ খেলেন। তাতে সুবিধা কি হয়, যে দলটা 8 জন নিয়ে খেলছে তারা জানে যে 2 জন কম নিয়ে খেললে ওই ম্যাচটা কি করে অপারেট করতে হবে, এবং একই সঙ্গে যারা 10 জন নিয়ে খেলছে তারা জানে যে 2 জন ম্যান বেশি থাকলে আপনি আসলে অপোনেন্টের উপরে কি করে আপনার শক্তি প্রদর্শন করতে পারেন। এই সব কিছু খোলাসা করে বায়ার্ন মিউনিখ ক্যাপ্টেন বলছেন 10 জনের দলে পরিণত হওয়ার পর কাজ সহজ ছিল না অবশ্যই, কিন্তু কোম্পানির অধীনে আমরা সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকি। 10 জন বনাম 8 জনও খেলি, মানে সংখ্যায় বেশি থাকলে কি সুবিধা নেওয়া যায় এবং সংখ্যায় কম হলে কি করতে হয়, এর সব কিছুই আমরা অনুশীলন করি এবং সলিড ডিফেন্ডিং এ মনোযোগ দেই বেশি। আমরা আজ প্রমাণ করেছি আমরা কি পারি। ম্যানুয়েল নয়ার বলছেন যে তিনি প্রমাণ করেছেন বা তার দল প্রমাণ করেছে তারা কি পারে এটা সম্পর্কে আমরা একটা মোটামুটি পরিষ্কার ধারণা পাচ্ছিলাম। সেকেন্ড হাফে যখন বায়ার্ন মিউনিখ 10 জনের দলে পরিণত হয়েছে তখন খুব স্বাভাবিকভাবে পিএসজি তাদের ঘরের মাঠে একটার পর একটা আক্রমণ করে যাচ্ছে, কিন্তু ততক্ষণে তারা তো উসমান দেমবেলেকে হারিয়ে ফেলেছে, যে দেমবেলে ম্যাচের 25 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন। ততক্ষণে তারা আশরাফ হাকিমিকে হারিয়ে ফেলেছে, তাই তাদের সামনে ওই রকম শক্তি তুলে ধরারও সুযোগ ওই অর্থে ছিল না। আর ডিজেরে দুয়ে তো এই ম্যাচে ছিলেনই না ইনজুরির কারণে, তাই তারা একের পর এক দূর থেকে শট করছিল বা বক্সের বাইরে থেকে। তার কারণ হচ্ছে বায়ার্ন মিউনিখ তাদেরকে বক্সে আসার সেই সুযোগটাই দিচ্ছিল না, আর বক্সের বাইরে থেকে যখন আপনি শট করবেন তখন তার শেষ মাথায় থাকেন ম্যানুয়েল নয়ার। কাজ তো মোটেই সহজ নয়। আর বায়ার্নের এই ইয়োশুয়া কিমিখ আমাদেরকে বলছেন যখন একজন গোলকিপার থাকেন আপনার ম্যানুয়েল নয়ার নামের, তিনি যখন গোলবারের নিচে দাঁড়ায় তখন অন্য কেউ যদি একের পর এক শট করেও যান তাতে আসলে দুশ্চিন্তার তেমন কিছু থাকে না। 39 বছর বয়সী গোলকিপার এখনো বায়ার্ন মিউনিখকে ডেলিভার করে যাচ্ছেন এবং বিগ ম্যাচেই ডেলিভার করে যাচ্ছেন। এই ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখ এখন চ্যাম্পিয়ন্স লিগের চার্টের সবার ওপরে। ম্যাচের আগে কথা হচ্ছিল কোন দলটা বেশি গোল করেছে, একটা গোল তার আগ পর্যন্ত বেশি ছিল পিএসজির, কিন্তু এই ম্যাচ পরে পিএসজির গোলও 14, বায়ার্ন মিউনিখের গোলও 14, আর পয়েন্টের হিসাবে পাক্কা 3 পয়েন্টে তো এগিয়ে গেছেই বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখ তাই এখন মেশিন, এবং তারা শুধুমাত্র জার্মানিতে নয়, সেটা যে তারা ইউরোপেও পারে সেটা তারা প্রমাণ করলো পিএসজিকে হারিয়ে। যদিও মৌসুমের কেবলই নভেম্বর মাস, আরও লম্বা সময় বাকি আছে, কিন্তু এই আত্মবিশ্বাস এবার বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেভারিট হিসেবে নিশ্চয়ই রেখেছে সবার ওপরের দিকেই। পয়েন্ট নাম্বার 5-এ আমরা চলে যাই। পিএসজিকে নিয়ে কি আসলে দুশ্চিন্তা করার মতো কিছু আছে কিনা? পিএসজি একটা কঠিন ফিক্সারের ভেতর দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাবে, এটা সবাই কম বেশি জানতেন। এই যে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে খেলবে, উসমান দেমবেলে পুরোপুরি ফিট নন, ফাবিয়ান রুইজ পুরোপুরি ফিট নন, কাভারাজকেলিয়া একটু অফ ফর্মে আছেন, দুয়ে নাই, এই সব ঝামেলা, এবং জাবারনি যিনি রেড কার্ড আগের ম্যাচে দেখেছিলেন বলে এই ম্যাচে খেলতে পারবেন না, পরে গিয়ে আলটিমেটলি মার্কিনিওস তার জায়গায় খেললেন এবং মার্কিনিওসের ভুল থেকে আসলে লুইস দিয়াজ গোলও করেছেন। তো এই সব কিছু এবং লিগ আর পারফরমেন্স এই মুহূর্তে লুই এনরিকের জন্য একটু দুশ্চিন্তার কিনা, এই প্রশ্নটা আপনি এখন খুব স্বাভাবিকভাবেই তুলবেন। কিন্তু যদি আপনি এইভাবে চিন্তা করেন, এত সব ঝামেলার পরও আপনি আমি বা অনেকেই হয়তো ভেবেছিল যে না, পিএসজি আসলে আরো বড় ফাইট করবে বা ভালো ফাইট করবে, বায়ার্ন মিউনিখকে তারা হারিয়েও দিতে পারে, এরকম একটা সম্ভাবনা হয়তো অনেকে দেখেছিলেন। তার কারণ পিএসজি সিস্টেমটা সাধারণত ওয়ার্কআউট করে এই কারণে। বার্সেলোনার সঙ্গে যেমন তারা দলের একাধিক রেগুলার ফুটবলার ছাড়াই তাদেরকে হারিয়ে দিয়েছিল, ওই বিশ্বাস থেকে বোধহয় লোকে এটা ভেবেছিলেন, কেউ কেউ ভেবে থাকতে পারেন। কিন্তু এনরিকে আমাদেরকে ম্যাচ শেষে বলছেন যে এই হারের কোনো ব্যাখ্যা তার কাছে নাই।
উপহার দিয়েছেন তারা বেশ কয়েকটা, যেখান থেকে বায়ার্ন মিউনিখ গোল করেছে। আসলে 4টাও করতে পারতো, খুবই সৎ মানুষ তিনি। লুই এনরিকে বলছেন যে 4টা গোলও বায়ার্ন মিউনিখ করতে পারতো। আমি হতাশ, কারণ দলের কাছ থেকে আরো ভালো আশা করেছিলাম। ইনজুরি থেকে ফিরে শতভাগ খেলা সহজ নয়, কোচ হিসেবে আমার আরো ভালোভাবে এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারা উচিত। গত বছরও বায়ার্ন মিউনিখের কাছে পিএসজি হেরেছিল, তাতে কিছুই পরিবর্তন হয়নি তাদের, তারা বরং পরে গিয়ে পরিবর্তন হয়েছিল এবং পরে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ তারা জিতেছিল। এই হারটাই হয়তো খুব বড় ধরনের দুশ্চিন্তার কোনো কারণ পিএসজির জন্য তৈরি করবে না, কিন্তু পিএসজি সম্ভবত এবার একটু নড়ে চড়ে বসার চেষ্টা করবে। গতবার ট্রেবল জেতার পরে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পুরনো রূপটা আরও একবার ফিরে পাওয়ার জন্য। তো এই দুই ম্যাচের এই ছিল আমার কাছে ফিরিস্তি। আর্সেনাল নিয়ে কথা বললাম না, অনেক ম্যাচ নিয়ে কথা বলা যেত, তবে এই দুটো ম্যাচকে একটু হাইলাইট করতে চেয়েছি। আপনি নিশ্চয়ই ম্যাচ দেখেছেন এবং যা যা বলেছি তার অনেক কিছুর সঙ্গে আপনি একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন। কমেন্ট সেকশন খোলাই আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.